এক মনস্তাত্ত্বিক অপরাধী একটি মহিলা তার মেয়েকে অপহরণ করে বিশ্বকে ধ্বংস করার জন্য। তবে সে জানত না যে সেই মহিলার প্রাক্তন প্রেমিক MI6 এর সেরা সিক্রেট এজেন্ট ছিল। তাকে সরকারের পক্ষ থেকে রাস্তায় চলতে থাকা যে কোনো মানুষকেও মেরে ফেলার লাইসেন্স দেওয়া হয়েছিল। এই সব ঘটনা সেই দিন থেকে শুরু হয়েছিল যখন ছোট ম্যাডলিন তার মায়ের সাথে বাড়িতে বসেছিল এবং তার মা তার সামনে গাঁজা সেবন করে অদ্ভুত কথা বলছিল। তখনই হঠাৎ করে ম্যাডলিনের বাড়ির বাইরে সাদা মুখোশ পরা এক ব্যক্তি আসে। তাকে দেখে ম্যাডলিন ভয় পেয়ে তার মাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার মা নেশাগ্রস্ত অবস্থায় পুরোপুরি অচেতন ছিল। এই কারণে সে ওঠেনি এবং পরে সেই মুখোশ পরা লোকটি বাড়ির ভেতরে ঢুকে ম্যাডলিনের মাকে হত্যা করে। সেই লোকটির নাম ছিল লাইট সাইফার স্যাফেন এবং তার পুরো পরিবারকে ম্যাডলিনের বাবা অর্থাৎ মিস্টার হোয়াইট দ্বারা হত্যা করা হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই সে এখানে এসেছিল এবং এখন ম্যাডলিনের মাকে হত্যা করার পর সে ম্যাডলিনের রুমের দিকে যাচ্ছিল। ম্যাডলিনও ততক্ষণে তার কাছে একটি বন্দুক নিয়ে বসেছিল এবং লাইট রুমে ঢুকতেই ম্যাডলিন তাকে অনেকবার গুলি করে এবং পরে তার দেহকে কোনো মতে টেনে বাড়ির বাইরে নিয়ে যায়। কিন্তু ততক্ষণেও লাইট পুরোপুরি মারা যায়নি এবং যেই সে ওঠে ম্যাডলিন ভয় পেয়ে তার কাছ থেকে দৌড়ে কাছেই জমে থাকা লেকের উপর চলে যায়। কিন্তু লেকের এক জায়গায় বরফ অনেক পাতলা ছিল। এই কারণে ম্যাডলিন দ্রুতই তার পানিতে ডুবে যেতে শুরু করে, কিন্তু তাকে পানিতে ভয়ানকভাবে সংগ্রাম করতে দেখে লাইটের তার প্রতি মায়া হয়। এই কারণে সে তার আশেপাশে থাকা বরফের উপর গুলি চালায় এবং এখন ম্যাডলিনকে পানির ভেতর থেকে বের করার পর সে তাকে কিছু না করে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর গল্পটি বেশ কয়েক বছর এগিয়ে যায়, যেখানে ম্যাডলিন এখন বড় হয়ে গেছে এবং জেমস বন্ডের সাথে সম্পর্কে আছে। তার সাথে ছুটি কাটাতে সে খুব সুন্দর একটি জায়গায় এসেছিল। সে মাঝে মাঝে বন্ডকে দেখভাল করতো যাতে তার অতীতের কারণে বন্ডের বেশি টেনশন না হয়। এবার একটি হোটেলে গিয়ে যখন তারা দুজন ঘনিষ্ঠ হয় তখন ম্যাডলিন বন্ডকে তার পুরনো প্রেমিকা ভেসপারের কবরে যেতে বলে, যাতে সেখানে গেলে বন্ডের মন একটু হালকা হয় এবং সে ম্যাডলিনের সাথে তার ভবিষ্যৎ নিয়ে ভালোভাবে ভাবতে পারে। প্রথমে বন্ড এর জন্য রাজি হয়নি, কিন্তু ম্যাডলিনের বারবার জেদ করার কারণে সে সকালে ম্যাডলিনকে ঘুমন্ত অবস্থায় রেখে তার প্রাক্তন প্রেমিকা ভেসপারের কবরের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে বন্ড ভেসপারকে কেবল এতটুকুই বলেছিল যে সে ভেসপারকে খুব মিস করে। তখনই বন্ড সেখানে একজন ইন্সপেক্টরের একটি লোগো দেখতে পায়। এর ঠিক পরেই ভেসপারের কবরে একটি ভয়ানক বিস্ফোরণ হয় এবং বন্ড তার কারণে অনেক দূরে গিয়ে পড়ে। বন্ড তখন দ্রুত উঠে তার হোটেলের দিকে দৌড়াতে থাকে, কারণ এখন তার ম্যাডলিনকেও নিয়ে অনেক টেনশন হচ্ছিল। কিন্তু পথে একজন ভাড়াটের সৈনিক তার উপর গাড়ি চাপানোর চেষ্টা করে। বন্ড তখন কোনো মতে তার কাছ থেকে বেঁচে যায়, কিন্তু এখন তার সামনে আরো অনেক ভাড়াটের সৈনিক চলে আসে, যাদেরকে প্রিমো নামের একজন অত্যন্ত প্রশিক্ষিত ব্যক্তি নেতৃত্ব দিচ্ছিল এবং তার বায়োনিক চোখ ছিল। তারা বন্ডের উপর ক্রমাগত গুলি চালানো শুরু করে দিয়েছিল। এই কারণে বন্ড দ্রুতই কাঁচা পড়ে থাকা একটি দড়ি ধরে ঝুলতে ঝুলতে ব্রিজের নিচে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নিচে আসার পরও প্রিমো তার পিছু ছাড়েনি। এই কারণে বন্ড তার উপর আক্রমণ করে তাকে বাইক থেকে ফেলে দেয় এবং পরে তাকে মারতে মারতে তার সম্পর্কে জানার চেষ্টা করে। কিন্তু প্রিমো তাকে কেবল এতটুকুই জানায় যে ম্যাডলিন আসলে আর কেউ নয়, বরং স্বয়ং ইন্সপেক্টরেরই মেয়ে এবং সেই বন্ডকে মারতে চায়। বন্ড এই কথা শুনে খুব রেগে গিয়েছিল, তাই সে দ্রুতই প্রিমোর বাইক নিয়ে তার হোটেলে যায় এবং সেখানে গিয়ে সে ম্যাডলিনকে এই সব বিষয় জিজ্ঞাসা করতে শুরু করে। কিন্তু ম্যাডলিন বন্ডের কথা একেবারেই বুঝতে পারে না। এখন যেহেতু হোটেলের অবস্থা একেবারে নিরাপদ ছিল না, তাই বন্ড দ্রুতই ম্যাডলিনকে তার গাড়িতে বসায় এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে শুরু করে। তখন পথে তাদের আবারও অনেক ভাড়াটে সৈনিক ঘিরে ফেলে, কিন্তু বন্ডের গাড়িতে বন্ড অনেক অস্ত্র লাগিয়ে রেখেছিল, যার মধ্যে হেডলাইট যুক্ত মেশিন গানও ছিল। সেই মেশিন গান দিয়ে ক্রমাগত গুলি চালাতে চালাতে বন্ড একটি খুব বিপজ্জনক ড্রিফট মারে এবং এই ড্রিফট শেষ হতে হতে সে তার প্রায় সব শত্রুকে শেষ করে দিয়েছিল। ম্যাডলিন তখন বারবার বন্ডকে বোঝানোর চেষ্টা করছিল যে সে বন্ডকে ধোঁকা দেয়নি, কিন্তু বন্ড তার কথা একেবারেই বিশ্বাস করে না। এই মুহূর্তে সে ম্যাডলিনকে দ্রুতই তার সাথে একটি স্টেশনে নিয়ে যায় এবং এরপর সে তাকে একটি গাড়িতে তোলার পর কেবল এতটুকুই বলে যে এরপর তারা আর কখনো দেখা করবে না। এবার গল্পটি সরাসরি 5 বছর এগিয়ে যায়, যেখানে MI6 এর একটি ল্যাবের ভেতরে ইন্সপেক্টরের অনেক ভাড়াটে সৈনিক ঢুকে পড়েছিল। তাদের মধ্যে প্রিমো ছিল এবং তারা বাল্ডো নামের একজন বিজ্ঞানীর পিছনে ছিল, যিনি এক অদ্ভুত ধরনের বায়োকেমিক্যাল অস্ত্র তৈরি করেছিলেন। সেই অস্ত্রের মধ্যে যে কোনো মানুষের ডিএনএ ঢোকানোর পর সে মানুষটিকে যে কোনো জায়গা থেকে মারা যেত এবং ইন্সপেক্টরের যে কোনো মূল্যে সেই অস্ত্রটি দরকার ছিল। প্রিমো এবং তার সঙ্গীরা ভেতরে ঢুকতেই বাল্ডোরও একটি কল আসে, যে তাকে ইন্সপেক্টরের এজেন্টদের সম্পর্কে জানিয়ে দিয়েছিল। এই কারণে বাল্ডো তখন দ্রুতই তার কম্পিউটার থেকে একটি চিপের ডেটা ট্রান্সফার করে সে চিপটি খেয়ে ফেলে এবং পরে প্রিমো ও তার সঙ্গীরা যখন তার কাছে পৌঁছায় তখন বাল্ডো তাদের সামনে ইচ্ছাকৃতভাবে আত্মসমর্পণ করে। প্রিমো ও তার সঙ্গীরা তখন সেখানে উপস্থিত সব গার্ডকে মেরে ফেলেছিল এবং এখন তারা বাল্ডো ও অন্য একজন বিজ্ঞানীকে নিয়ে অস্ত্র হারকিউলিসের কাছে যায় এবং পরে সেই অস্ত্র হারকিউলিস চুরি করার পর প্রথমে তারা সেই অন্য বিজ্ঞানীকে মারে এবং তারপর সেই ফ্লোটিকে সম্পূর্ণ ধ্বংস করে বাল্ডোকে নিয়ে সেখান থেকে চলে যায়। MI6 এর বস অর্থাৎ এম যখন এই বিষয়ে জানতে পারে তখন প্রথমে সে সেই বায়োকেমিক্যাল চুরি হওয়ার বিষয়টি গোপন রাখতে বলে এবং পরে সে সেই ফ্লোর বিস্ফোরণের ঘটনাকে একটি গ্যাস লিক দুর্ঘটনার অজুহাত দিয়ে দ্রুতই জেমস বন্ডকে খুঁজে বের করতে বলে। বন্ড তখন জামাইকায় তার একটি ছুটি উপভোগ করছিল, কিন্তু আজ যখন সে তার বাড়িতে আসে তখন সে সেখানে একটি ধোঁয়াযুক্ত সিগারেট দেখতে পায়। সেটা দেখে সে বেশ অবাক হয়েছিল, কিন্তু আরো কিছুক্ষণ পর তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যে কেউ তার পিছু করছিল, যে তাদের শহরেরই একজন ইন্সপেক্টর লোগানের সাথে এসেছিল এবং এখন তারা দুজনেই বন্ডকে তাদের সাথে একটি বারে নিয়ে যায় এবং সেখানে তারা তাকে অস্ত্র হারকিউলিস চুরি হওয়ার বিষয়ে জানিয়ে সেটা পুনরুদ্ধার করতে বলে। কিন্তু বন্ড অনেক আগে MI6 ছেড়ে দিয়েছিল এবং এখন সে কোনো মিশন করতে চায় না। লোগান এবং ফেলিক্স তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু বন্ড তাদের কথা একেবারেই শোনে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। প্রিমো তখন সেই বারে উপস্থিত ছিল, যে তাদের সব কথা শুনেছিল, কিন্তু বন্ড এই বিষয়ে কোনো ধারণাই রাখেনি। বাড়িতে যাওয়ার সময় আজ বন্ডের গাড়ি কাজ করছিল না, কিন্তু
কিন্তু তখনই হঠাৎ করে তার কাছে নমি নামের একটি মেয়ে আসে, যে তাকে তার স্কুটারে লিফট দিতে রাজি হয়েছিল। বন্ড তার সাথে যেতে পেরে বেশ খুশি ছিল, কিন্তু নমি যখন তাকে তার হোটেলে নিয়ে যায় তখন সে দ্রুতই তার পোশাক পরিবর্তন করে বন্ডকে একটি ফোন ধরিয়ে দেয়, কারণ নমি নিজেও আসলে MI6 এর একজন এজেন্ট ছিল এবং এখন বন্ডের পাশাপাশি তার কাছেও 007 এর খেতাব ছিল। এখন যারা 007 এর খেতাব সম্পর্কে জানে না, আমি কেবল এতটুকুই বলে দিই যে যদি আপনাদের কাছে 007 এর খেতাব থাকতো তাহলে আপনারা যে কোনো মানুষকে যে কোনো সময় মেরে ফেলতে পারতেন, তারপরেও সরকার আপনাদের কোনো প্রশ্ন করবে না। যাই হোক, যদি আপনাদের কাছে এমন খেতাব সত্যি সত্যি থাকতো তাহলে আপনারা সবার আগে কাকে মারতে পছন্দ করতেন কমেন্ট সেকশনে এই বিষয়ে অবশ্যই জানাবেন। অন্যদিকে এম তার কাছে থাকা টেক জিনিয়াস কিউ এর সাহায্যে বাল্ডোর কম্পিউটার পুনরায় চালু করার চেষ্টা করে, কিন্তু বাল্ডোর কম্পিউটার চালু হয় না। তখনই হঠাৎ করে এম এর কাছে বন্ডের কল আসে, যার সাথে কথা বলতে বলতে এম বন্ডকে জানায় যে এই কেসটিও আসলে স্পেক্টরের সাথেই সম্পর্কিত ছিল। স্পেক্টর বস ব্লোফেলকে একসময় জেমস বন্ডই জেলে পাঠিয়েছিল, কিন্তু তারপরও স্পেক্টর সংস্থাটি এখনো সক্রিয় ছিল। এই কারণে বন্ড এই মিশনটি করার জন্য দ্রুতই রাজি হয়ে যায়। বন্ড তখন দ্রুতই ফেলিক্সের সাথে যোগাযোগ করে তাকে মিশনের জন্য হ্যাঁ বলে দেয় এবং পরে ফেলিক্সের কথা অনুযায়ী পালোমা নামের একজন সিআই এজেন্টের সাথে দেখা করে, যে তাকে তার সাথে একটি পার্টিতে নিয়ে যেতে যাচ্ছিল, যেখানে যাওয়ার আগে সে তাকে একটি খুব সুন্দর টাক্সিডো দেয় এবং পার্টিতে যাওয়ার পর সে তার লিপস্টিকে লুকানো একটি ইয়ারপিস তার কানে লাগিয়ে দেয়। সেই পার্টিতে স্পেক্টর অনেক লোক এসেছিল এবং উপরে ফ্লোরে বাল্ডোর পাশাপাশি প্রিমো উপস্থিত ছিল। বাল্ডো প্রিমোর কথা অনুযায়ী অনেক লোকের ডিএনএ সংগ্রহ করে রেখেছিল, যা এখন সে হারকিউলিস অস্ত্রে ঢোকাতে যাচ্ছিল, কিন্তু ডিএনএ ঢোকানোর আগে সে সেই ডিএনএ কে পুরোপুরি পরিবর্তন করে দেয়। কিন্তু এই কথা না জানা প্রিমো সেই ডিভাইসটি নিয়ে এয়ার ভেন্টিলেশন সিস্টেমে লাগিয়ে দিয়েছিল। বন্ড ও তখন নিচে বুঝতে পারে যে খুব শীঘ্রই সেখানে হারকিউলিস অস্ত্রের ব্যবহার হতে চলেছে এবং এখন তার মনে হচ্ছিল যে সম্ভবত ব্লোফেলটি তাকে ইচ্ছাকৃতভাবে এখানে ডেকেছে এবং ব্লোফেল্ড তাকেই মারতে চায়। কিন্তু যেই সেখানে হারকিউলিস অস্ত্র চালু করা হয় তখনই সেখানে স্পেক্টর অনেক লোক মারা যায়, যা দেখে বন্ড পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। সে সময় বাল্ডো সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু বন্ডের চোখ তার উপর পড়তেই বন্ড তার পিছু ধাওয়া করতে শুরু করে। সে সময় সেখানে আরো অনেক লোক এসেছিল যারা বন্ডের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বন্ড সেখানে তার বন্দুক বের করে একে একে সবাইকে গুলি করতে শুরু করে। ততক্ষণে নোমিও সেখানে এসে তাকে সাহায্য করতে শুরু করে এবং তার সাথে পালোমা ছিল একজন অসাধারণ যোদ্ধা, যে কিছু এজেন্টকে খুব খারাপভাবে মারার পর নাগিন হয়ে যায় এবং মাটিতে শুয়ে শুয়ে লোকেদের গুলি করতে শুরু করে। এরপর বন্ড কোনো মতে কাছে পড়ে থাকা একটি রাইফেল তুলে নেয় এবং বাইরে গিয়ে স্পেক্টর প্রতিটি সৈনিকের ওপর গুলি চালানো শুরু করে। ততক্ষণে পালোমা একটি গাড়ির ব্যবস্থা করে ফেলেছিল এবং তারা কোনো মতে সেখান থেকে বাল্ডোকে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু নাওমি সেখানেই ফেসে যায় এবং কিছুক্ষণ পরেই সেখানে পুলিশও চলে আসে। কিন্তু নাওমি তখন সেখানে অনেক বিদ্যুতের খুঁটি ফেলে দিয়েছিল এবং সেও সেখান থেকে বের হতে সক্ষম হয়। অন্যদিকে পালোমাও বন্ডকে তার সাথে একটি সি প্লেনের কাছে নিয়ে যায় এবং সেটার সাহায্যে সে বন্ড ও বাল্ডোকে একটি বোটে নামিয়ে দেয়, যেখানে ফেলিক্স এবং লোগান আগে থেকেই উপস্থিত ছিল। এরপর যখন বন্ড বোটে গিয়ে বাল্ডোর সাথে কথা বলে তখন সে জানতে পারে যে আসলে বাল্ডোই লোগানের কথা অনুযায়ী এত স্পেক্ট্রাল লোককে মেরেছিল। এই কথা শোনা মাত্রই লোগান দ্রুতই তার বন্দুক বের করে নেয় এবং সে ক্রমাগত বন্ড ও ফেলিক্সের ওপর গুলি চালাতে শুরু করে। বন্ড তখন ফেলিক্সকে নিয়ে দ্রুতই পাশের কম্পার্টমেন্টে যায়, কিন্তু ততক্ষণে ফেলিক্সের একটি গুলি লেগে গিয়েছিল এবং বাইরে থেকে লোগান ও বোটে একটি বোমা লাগিয়ে বাল্ডোকে একটি প্লেন থেকে নিয়ে চলে গিয়েছিল। আসলে লোগান হোয়াইট সাইফারের জন্য কাজ করত, যে স্পেক্ট্রা সংস্থার প্রতি খুব বিরক্ত ছিল, কারণ ম্যাডেলিনের বাবা মিস্টার হেডো স্পেক্ট্রাতেই কাজ করত এবং তারা তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। ফেলিক্সের অবস্থা এখন ধীরে ধীরে খুব খারাপ হচ্ছিল এবং কিছুক্ষণ পরেই সেই বোটের ভেতরে একটি খুব বড় বিস্ফোরণ হয়, যার ফলে বোটটি এখন ডুবে যাচ্ছিল এবং ফেলিক্সকে বাঁচানোর কোনো উপায় ছিল না। বন্ড এই কথা শুনে খুব দুঃখিত হয়, কিন্তু ফেলিক্স তখন বন্ডকে সেখান থেকে যেতে বলে, কারণ যদি বন্ড তার কাছে বেশি সময় থাকতো তাহলে সেও বোট ডুবে যাওয়ার কারণে মারা যেত। তাই বাধ্য হয়ে বন্ডকে সেখান থেকে বের হতে হয়, কিন্তু সে এখন খুব দুঃখিত ছিল কারণ তার এত পুরনো বন্ধু একটি পুরনো বোটেই ডুবেই মারা গিয়েছিল। বন্ড তখন সিদ্ধান্ত নেয় যে সে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ লাইট সাইফারের কাছ থেকে অবশ্যই নেবে। এর জন্য সে প্রথমে তার বাড়িতে গিয়ে তার নতুন গাড়ি বের করে এবং এরপর সরাসরি MI6 এর অফিসে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে এম এর সামনে একটি চুক্তি রাখে যে সে এম এর জন্য লোগানকে খুঁজে বের করবে, কিন্তু বিনিময়ে সে এম কে ব্লোফেল্ডের সাথে কথা বলার অনুমতি দেবে। এখন এম তো এমনিতেই ফেলিক্সের মৃত্যুর কারণে খুব রেগেছিল, এই কারণে সে বন্ডের উপর খুব রেগে যায় এবং রাগের মাথায় তাকে সেখান থেকে চলে যেতে বলে। বন্ডও তখন দ্রুতই সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু সেই ফিল্মে বাল্ডোর কাছ থেকে সেই হার্ড ড্রাইভটি চুরি করে নিয়েছিল যা বাল্ডো আগে বের করেছিল। সেই হার্ড ড্রাইভটি নিয়ে সে দ্রুতই মানি পেনি এবং কিউ এর কাছে যায় এবং কিউ যখন সেই হার্ড ড্রাইভ অ্যাক্সেস করে তখন সে জানতে পারে যে সেই হার্ড ড্রাইভের ভেতরে স্পেক্ট্রা প্রতিটি লোকের ডেটা ছিল। সেখানে কেবল একজন লোকের ডেটা ছিল না, যে স্বয়ং ব্লোফেল্ড ছিল, এবং যদি লাইট সাইফার স্পেক্ট্রার এত লোককে মেরে থাকে তাহলে স্পষ্টতই সে জেলের ভেতরেও ব্লোফেল্ডের ওপর আক্রমণ করাতে পারত। এই মুহূর্তে ব্লোফেল্ড জেলে কেবল তার সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করত,
যে আর কেউ নয় বরং স্বয়ং ম্যাডেলিনই ছিল। ম্যাডেলিন আজ যখন তার ক্লিনিকে যায় তখন হঠাৎ করে সে সেখানে লাইট সাইফারকে দেখতে পায়, যাকে সে অবশ্য চিনত না। কিন্তু যেই লাইট সাইফার তাকে তার সাদা মুখোশ দেখায়, সেটা দেখার পর ম্যাডেলিনের পুরোপুরি হুঁশ উড়ে যায়। লাইট সাইফার আসলে ম্যাডেলিনের জন্য একটি পারফিউম নিয়ে এসেছিল এবং সে চাইছিল যে পরের বার যখন ম্যাডেলিন ব্লোফেল্ডের সাথে দেখা করতে যাবে তখন ম্যাডেলিন সেই পারফিউম তার হাতে লাগিয়ে যাবে এবং যে কোনো অজুহাতে ব্লোফেল্ডকে স্পর্শ করবে। প্রথমে ম্যাডেলিন এই কাজ করতে পরিষ্কার অস্বীকার করে, কিন্তু লাইট সাইফার তখন থেকে হুমকি দেয় যে যদি সে তার কাজ না করে তাহলে সে তার সবচেয়ে প্রিয় জিনিসটি কেড়ে নেবে। এই কথা শোনার পর ম্যাডেলিন খুব ভয় পেয়ে গিয়েছিল। এই কারণে সে পরের বার যখন ব্লোফেল্ডের সাথে দেখা করতে যায় তখন সে তার কবজিতে সেই পারফিউম লাগিয়ে গিয়েছিল। কিন্তু ততক্ষণে বন্ডকেও ব্লোফেল্ডের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। এই কারণে তাকে ম্যাডেলিনের সাথেই ব্লোফেল্ডের কাছে পাঠানো হচ্ছিল। এতদিন পর ম্যাডেলিনকে তার চোখের সামনে দেখে বন্ডের বেশ অদ্ভুত লাগছিল, কিন্তু তবুও আনুষ্ঠানিকতা রক্ষার জন্য সে ম্যাডেলিনের সাথে হাত মেলানোর চেষ্টা করে। কিন্তু ম্যাডেলিনের হাতে সেই পারফিউম লাগানো থাকার কারণে সে ইচ্ছাকৃতভাবে বন্ডের সাথে হাত মেলায় না। কিন্তু বন্ডের এটি বেশ অদ্ভুত লাগে এবং সে ভেতরে গিয়ে জোর করে ম্যাডেলিনের হাত ধরে ফেলে। তার হাত ধরতেই বন্ডের হাতে সেই পারফিউম যুক্ত ভাইরাস চলে আসে। ম্যাডেলিন তখন বেশ ঘাবড়ে যায়, তাই সে দ্রুতই সেখান থেকে চলে যায়। কিন্তু বন্ড এখন ব্লোফেল্ডের সাথে কথা বলতে শুরু করে। ব্লোফেল্ড তখন তার সাথে কথা বলতে বলতে তার সামনে এই কথাও প্রকাশ করে যে আসলে ম্যাডেলিনের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং আজ থেকে 5 বছর আগে যে বন্ডের উপর আক্রমণ হয়েছিল তাতেও ব্লোফেল্ডেরই হাত ছিল। সে ইচ্ছাকৃতভাবে বন্ডের সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নিয়েছিল কারণ বন্ড তাকে জেলে পাঠিয়েছিল। এই কথা শোনার পর বন্ডের বেশ রাগ হয় এবং সে দ্রুতই তার হাতের সাহায্যে ব্লোফেল্ডকে ধরে ফেলে। ততক্ষণে সেখানে আরো কিছু এজেন্ট এসে ব্লোফেল্ডকে তার কাছ থেকে ঝাড়ানোর চেষ্টা করতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই তারা দেখা যায় ব্লোফেল্ড মারা গেছে। এটা দেখার পর সবাই বেশ হতবাক হয়েছিল এবং এরপর যখন বন্ডের পরীক্ষা করা হয় তখন তার হাতে সেই হারকিউলিস ভাইরাস পাওয়া যায়, যা এখন পুরোপুরি পরিবর্তিত হয়ে গিয়েছিল এবং এখন যদি কেউ চাইতো তাহলে সেই ভাইরাসকে যে কোনো নির্দিষ্ট মানুষের জন্য ডিজাইন করতে পারত। লাইট সাইফার এখন সেই ভাইরাসটি ব্লোফেল্ডের জন্য তৈরি করেছিল। এই কারণে যেই বন্ড ব্লোফেল্ডের কাছে গিয়েছিল কেবল ব্লোফেল্ডের উপরই তার প্রভাব পড়েছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল যে এখন তার হাত থেকে সেই ভাইরাসটি সরানো যেত না, যদিও সেটা বন্ড বা অন্য কাউকে ক্ষতি করতো না, কিন্তু বন্ডের সাথে তার প্রভাব সারা জীবনের জন্য থাকতো এবং সারা জীবনে ব্লোফেল্ড একবার আবার জন্মগ্রহণ করে বন্ডের কাছে আসলে সেই ভাইরাসের কারণে সে আবারও মারা যেত। এখন বন্ড এই কথা বুঝতে পারে না যে ম্যাডলিনের কাছে সেই ভাইরাস কোথা থেকে এসেছিল। এই কারণে সে কোনো মতে ম্যাডলিনের পুরানো বাড়িটি ট্র্যাক করে এবং পরে ম্যাডলিনের কাছে সেখানে পৌঁছে যায়। আর এখন যেহেতু বন্ড এই কথাও জানতো যে ম্যাডলিন তাকে আগেও ধোকা দেয়নি, তাই সে প্রথমে গিয়ে ম্যাডলিনকে চুম্বন করে। কিন্তু তাদের দুজনকে চুম্বন করার সময় ম্যাডলিনের ছোট মেয়ে ম্যাথিলিনে তাদের বিরত করে। ম্যাথিলকে দেখার পর বন্ডের এমন লাগছিল যেন ম্যাথিল্ডের অনেক আচরণ তার মতোই, কিন্তু ম্যাডলিনও তার ভাবনাগুলো বুঝতে পারে এবং তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে এই মেয়েটি তার ছিল না। এতটুকু বলার পর ম্যাডলিন বন্ডকে তার সাথে একটি রুমে নিয়ে গেল, যেখানে সে তাকে জানায় যে আসলে তার বাবা স্পেক্ট্রার জন্য কাজ করত। সে সময় তারা একটি দ্বীপে গিয়ে একটি খুব বড় পরিবারকে মেরে ফেলেছিল, কিন্তু সেই সময় একটি ছেলে বেঁচে গিয়েছিল। সেই ছেলেটি আর কেউ নয় বরং লাইট সাইফার ছিল, যে তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে স্পেক্ট্রাকে পুরোপুরি শেষ করছিল। কিন্তু তার সাথে তার অনেক শয়তানি পরিকল্পনাও ছিল। ম্যাডলিনের বাড়িতে বন্ড লাইট সাইফারের অনেক ব্যক্তিগত জিনিস সম্পর্কে জানতে পারে, কারণ ম্যাডলিনের বাবা সেই সমস্ত তথ্য তার মিশন সম্পন্ন করার আগে সংগ্রহ করেছিলেন। সেই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে বন্ড লাইট সাইফারের একটি ব্যক্তিগত দ্বীপের সম্পর্কে জানতে পারে, যেখানে এই মুহূর্তে লাইট সাইফার থাকতে পারে। দ্রুতই সে সেই দ্বীপের একটি ছবি তুলে তার বাকি সব সতীর্থদের সাথে শেয়ার করে দেয়, যাতে তারা সেই দ্বীপ সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারে। কিন্তু তখনই হঠাৎ করে বন্ড এই খবর পায় যে খুব শীঘ্রই লাইট সাইফার ম্যাডলিনের বাড়িতে আক্রমণ করে ম্যাডলিন এবং তার মেয়েকে মেরে ফেলবে, কারণ ম্যাডলিনের দিক থেকে তার উদ্দেশ্য এখন পূরণ হয়ে গিয়েছিল। এই কথা জানতে পেরেই বন্ড দ্রুতই ম্যাডলিন ও ম্যাথিলকে নিয়ে একটি গাড়িতে বসে দ্রুতই সেখান থেকে বের হতে শুরু করে, কিন্তু পথে তার পেছনে অনেক মার্সিডিজ ভর্তি দুটি গাড়ি লেগে যায়। বন্ড প্রথমে ম্যাথিল্ডের কারণে বেশি কিছু করতে চাইছিল না, কিন্তু পরে অবশেষে তাকে একটি গাড়িকে ধাক্কা মেরে সরিয়ে দিতে হয় এবং অন্য গাড়িটি একটি খুব বড় পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে নিচে পড়ে যায়। কিন্তু ততক্ষণে সেখানে আরো অনেক গাড়ি চলে এসেছিল, যা দেখে বন্ড বেশ ঘাবড়ে যায়, কারণ এই মুহূর্তে তার সাথে ম্যাথিল্ডও ছিল। এবার তাদের গাড়ির পেছনে শুধু গাড়ি নয়, অনেক বাইক এবং একটি আস্ত হেলিকপ্টারও ছিল। বন্ড তখন কোনো মতে অনেক গাড়ির দুর্ঘটনা ঘটায় এবং পরে তার গাড়ি নিয়ে এটি খুব ঘন জঙ্গলে চলে আসে, যেখানে অনেক কুয়াশাও ছিল। সেখানে আসার পর সে দ্রুতই তার গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়েছিল এবং এই মুহূর্তে সে ম্যাডলিন ও ম্যাথিল্ডকে নিয়ে হেঁটেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে একজন বাইকার চলে আসে, যে সেখানে বন্ডকে মারতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ম্যাডলিন তাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু গুলির আওয়াজ হওয়ার কারণে বাকি সব লোকও তাদের অবস্থান সম্পর্কে জানতে পারে। এই কারণে বন্ড তখন কাছে থাকা একটি গর্তের মতো জায়গা খুঁজে ম্যাডলিন ও ম্যাথিলকে সেখানে লুকিয়ে ফেলে এবং নিজে তার বন্দুক দিয়ে আলাদা আলাদা দিকে গুলি চালাতে চালাতে এগিয়ে যেতে থাকে, যার ফলে এখন আর কেউ ম্যাডলিন ও ম্যাথিল্ডের কাছে আসতে পারবে না এবং সবাই সেই গুলির আওয়াজের পিছু নেবে। তখনই হঠাৎ করে বন্ডের কাছে একটি গাড়ি আসতে শুরু করে, কিন্তু বন্ডের কাছে একটি বোমা নিক্ষেপক ছিল, যার সাহায্যে দ্রুতই সে গাড়িটি উড়িয়ে দেয়। এরপর সে সেই গাড়ি থেকে একটি লোহার দড়ি বাঁধে, যার সাথে ধাক্কা খেয়ে পড়ে একজন বাইকারের খুব খারাপভাবে দুর্ঘটনা ঘটে। ততক্ষণে লোগানও নিজে তার গাড়ি নিয়ে সেখানে চলে এসেছিল এবং তার সাথে অনেক লোকও ছিল, কিন্তু বন্ড এবার বেশ রেগেছিল এবং এবার লোগানকে দেখে তার আরো বেশি রাগ হচ্ছিল। দ্রুতই সে লোগানের গাড়ির উপর আক্রমণ করে এবং লোগানের গাড়িকে পুরোপুরি উল্টে দেওয়ার পর সে লোগানের বাইরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। লোগানও তখন তার জীবনের ভিক্ষা চাইতে চাইতে গাড়ি থেকে বাইরে আসছিল, কিন্তু বন্ড তার উপর কোনো দয়া দেখায় না এবং অবশেষে তার গাড়ির নিচেই তাকে পিষে মেরে ফেলে। এখন যেখানে বন্ড লড়াই করতে ব্যস্ত ছিল, সেখানে অন্যদিকে ম্যাডলিন ও ম্যাথিল্ডের কাছে স্বয়ং লাইট সাইফার পৌঁছে যায়, যে তাদের দুজনকে খুঁজতে খুঁজতে জঙ্গলে এসেছিল। সে দ্রুতই তাদের দুজনকে তার সাথে একটি হেলিকপ্টারে বসায় এবং বন্ডের সামনেই সেখান থেকে চলে যায়। বন্ডের এই কথা শুনে বেশ রাগ হচ্ছিল, এই কারণে সে পায়ে হেঁটে তার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু পথে তার সাথে নাওমি দেখা হয়ে যায়, যে তাকে তার সাথে MI6 এর ঘাঁটিতে নিয়ে গিয়েছিল এবং এখন অবশেষে তারা এই কথাও জানতে পেরেছিল যে আসলে লাইট সাইফার তার অনেক লোকের সাথে তার নিজের ব্যক্তিগত দ্বীপে আছে, যেখানে সে একই ধরনের
ভাইরাস অনেক বেশি পরিমাণে তৈরি করছে, যাতে ভবিষ্যতে সে বড় বড় লোকেদের ব্ল্যাকমেল করতে পারে এবং ভবিষ্যতে পুরো বিশ্বকে তার নিজের ইচ্ছা মতো চালাতে পারে। এই কারণে তখন তারা দ্রুতই বন্ড এবং নাওমিকে সেই গ্রহে পাঠানোর সিদ্ধান্ত নেয়, যেখানে যাওয়ার পর নাওমির মিশন ছিল যে তাকে যে কোনো মূল্যে বাল্ডোকে খুঁজে বের করে শেষ করতে হবে, এবং বন্ডের মিশন ছিল যে তাকে যে কোনো মূল্যে ম্যাডলিন ও নাটিল্ডের জীবন বাঁচানোর পর সেই দ্বীপের ওপর ক্ষেপণাস্ত্র ফেলতে সাহায্য করতে হবে। এখন তাদের নিজ নিজ মিশন ভালোভাবে জানার পর তারা দুজন একই সাবমার্সিবল গ্লাইডারে বসে এবং দ্রুতই সেই দ্বীপের দিকে রওনা হয়ে যায়। সেই গ্লাইডার বাতাসে ভাসার পাশাপাশি পানির ভেতরেও ভাসতে পারত, এবং একবার পানির ভেতরে যাওয়ার পর তারা কোনো মতে পানির নিচ দিয়েই লাইট সাইফারের সদর বাতরে পৌঁছায়, যেখানে সত্যিই সেই ভাইরাসকে সক্রিয় করার রাসায়নিকটি অনেক বেশি পরিমাণে তৈরি করা হচ্ছিল। সেখানে গিয়ে প্রথমে বন্ড তার কাছে থাকা ডিভাইসের সাহায্যে সেখানকার সমস্ত সিসিটিভি নষ্ট করে দেয়, এবং নাওমি দ্রুতই সেখানে একটি ডিভাইস লাগিয়ে দেয়, যার সাহায্যে খুব শীঘ্রই তাদের কাছে সেই জায়গার একটি 3D ব্লুপ্রিন্ট আসতে যাচ্ছিল। তাদের সামনে এখন সাইফারের যে কোনো লোক আসছিল, তারা খুব নীরবে তাকে মারতে মারতে এগিয়ে যাচ্ছিল, এবং দ্রুতই তারা পুরো দ্বীপের ভেতরে অনেক ছোট ছোট বোমা লাগিয়ে দেয়, যা একটি বোতাম টিপে পুরো দ্বীপকে উড়িয়ে দিতে পারত। তখন তারা এই কথাও জানতে পারে যে সাইফার অনেক ক্ষেপণাস্ত্র কিছু নিরীহ দেশের দিকে ঘুরিয়ে রেখেছিল, যাতে যদি কোনো সরকারি সংস্থা তার উপর আক্রমণ করার চেষ্টা করে তাহলে সেই ক্ষেপণাস্ত্রের সাহায্যে সে তাদের ভয় দেখাতে পারে। এই কথা জেনে বন্ড দ্রুতই সেখানকার ল্যাবে আক্রমণ করে এবং দ্রুতই সব বিজ্ঞানীকে ধরে ফেলে। এবার কিছুক্ষণ পরেই বন্ড সেখান থেকে সরাসরি সাইফারের কাছেই পৌঁছে যায়, কিন্তু সাইফার সে সময় ম্যাথিলকে তার কাছে বসিয়ে রেখেছিল। এই কারণে সে দ্রুতই বন্ডকে তার বন্দুক নামাতে বলে। বন্ড তখন বাধ্য হয়ে এই কাজ করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে বাকি লোকেদের ওপর হামলা করে, প্রথমে তাদের মারে এবং পরে সে সাইফারের ওপর আক্রমণ করারও চেষ্টা করে। কিন্তু সাইফার তার বসার জায়গার নিচে একটি খালি জায়গা তৈরি করে রেখেছিল, যেখান থেকে সে ম্যাথিল্ডকে নিয়ে চলে যায়, কিন্তু ম্যাথিল্ডও পথে তার হাতে কামড় দেয়, যার কারণে সাইফারকে তাকে ছেড়েই এগিয়ে যেতে হয়। অন্যদিকে নাওমি ততক্ষণে বাল্ডোকে খুঁজে পেয়েছিল এবং সেখানে উপস্থিত অনেক গার্ডকে মারার পর সে বাল্ডোকে সেই ভাইরাসের সিরামের কাছে নিয়ে যায় এবং দ্রুতই তাকে সেটার মধ্যে ধাক্কা দেয়, যার ফলে এখন বাল্ডোরও মৃত্যু ঘটে। অন্যদিকে বন্ড কোনো মতে ম্যাডলিনকে খুঁজে পেয়েছিল এবং কিছুক্ষণ পরেই তারা দুজনেই ম্যাথিলকেও খুঁজে পায়। এখন তারা সেই জায়গা থেকে বের হওয়ার পরিকল্পনা করছিল এবং তার সাথে MI6 এর লোকেরাও এই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যে কোনো মূল্যে সেই পুরো দ্বীপকে ধ্বংস করে দেবে, যাতে সেখানে থাকা সমস্ত ক্ষেপণাস্ত্র সেই দ্বীপের সাথেই ধ্বংস হয়ে যায়। এখন যেহেতু এই মিশনটি সম্পন্ন করার দায়িত্ব বন্ডের কাঁধে ছিল, এই কারণে সে প্রথমে ম্যাডলিন এবং ম্যাথিল্ডকে নাওমির কাছে ছেড়ে দেয় এবং নাওমি দ্রুতই তাদের দুজনকে তার সাথে একটি নিরাপদ স্থানে নিয়ে যেতে শুরু করে। তাদের তিনজনে সেখান থেকে চলে যাওয়ার পর বন্ড আরো স্বাধীনভাবে লড়াই করতে পারছিল এবং সব মিলিয়ে সে সেখানে মৃত্যুর এক ভয়ঙ্কর নৃত্য শুরু করে দিয়েছিল। তার সামনে যত গার্ড আসছিল সে তাদের সবাইকে খুব খারাপভাবে গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছিল এবং কোনো মতে কন্ট্রোল রুমে গিয়ে দ্বীপের সদর দফতরের গম্বুজটি খুলে দেয়, যার ফলে ক্ষেপণাস্ত্র এখন সরাসরি সদর দফতরে আঘাত হানতে পারত, যার ফলে এই দ্বীপের পাশাপাশি দ্বীপের সমস্ত ক্ষেপণাস্ত্র খারাপভাবে ধ্বংস হয়ে যেত। কিন্তু তখনও বন্ডের উপর অনেক গার্ড আক্রমণ করছিল, কিন্তু বন্ড সেসব লোকে তার পিস্তল দিয়ে খুব খারাপভাবে মারে। এরপর তার লড়াই প্রিমোর সাথে হয়, কিন্তু এবার সে প্রিমোর বায়োনিক চোখ ফুঁড়ে তাকে মেরে ফেলেছিল এবং সে এখন সাইফারের সন্ধানে ছিল। যাই হোক, ততক্ষণে MI6 এর লোকেরাও তাদের পক্ষ থেকে অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, কিন্তু ততক্ষণে সাইফার নিজেও কন্ট্রোল রুমে গিয়ে তার গম্বুজটি আবার বন্ধ করে দিয়েছিল, যার কারণে বন্ড আবারও দৌড়ে কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে। কিন্তু পথে তার সাথে সাইফারের মুখোমুখি হয়। সাইফার তাকে অনেকবার গুলি করার চেষ্টা করেছিল, কিন্তু অবশেষে যখন তাদের হাতাহাতি লড়াই হয় তখন সাইফার বন্ডকে সেই ভাইরাস দিয়ে সংক্রমিত করে দেয় এবং এখন যদি বন্ড ম্যাডলিন বা ম্যাথিল্ডের মধ্যে যে কোনো একজনের কাছেও যেত তাহলে তাদের দুজনেরই মৃত্যু ঘটত। এই কথা জানার পর বন্ডের পুরোপুরি হুঁশ উঠে গিয়েছিল, কারণ সে ম্যাডলিনকে সত্যি সত্যি খুব ভালোবাসত এবং তার পরিকল্পনা ছিল যে সে এই জায়গা থেকে বের হওয়ার পর ম্যাডলিনের সাথে শান্তিপূর্ণ জীবন কাটাবে। তখন রাগে বন্ড দ্রুতই সাইফারকে গুলি করে মেরে ফেলে এবং খুব বেশি অস্থির হয়ে কোনো মতে কন্ট্রোল রুমে গিয়ে আবার গম্বুজটি খুলে দেয়। সে সময় সে কিউকে বলে কোনোভাবে ম্যাডলিনের সাথে ফোনটি সংযুক্ত করে এবং ম্যাডলিনের সাথে কথা বলতে বলতে সে খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিল। কিউ, ম্যাডলিন এবং বাকি সবাই তাকে অনুরোধ করছিল যে সে দ্বীপ ছেড়ে বাইরে চলে আসুক, কিন্তু বাইরে এসেও বেচারা কি করত, তাকে ম্যাডলিন এবং ম্যাথিল থেকে চিরদিনের জন্য দূরে থাকতে হতো এবং বন্ড এখন এমনটা কখনোই চাইতো না। ম্যাথিল তখন খুব আবেগপ্রবণ হয়ে অবশেষে তাকে এই কথাও জানায় যে ম্যাথিল্ড আসলে বন্ডেরই মেয়ে ছিল এবং বন্ডও কোথাও না কোথাও এই কথা বুঝতে পেরেছিল। ম্যাথিল্ডের রূপে এত সুন্দর উপহারের জন্য বন্ড ম্যাডলিনের প্রতি কৃতজ্ঞতা জানায় এবং তখনই ম্যাডলিন অনেক ক্ষেপণাস্ত্রকে সেই দ্বীপের দিকে যেতে দেখে কাঁদতে শুরু করে। এমেরও বন্ডের জন্য সত্যি সত্যি খুব খারাপ লাগছিল, কিন্তু এখন সে কিছুই করতে পারত না। এখন যেই ক্ষেপণাস্ত্রটি দ্বীপে আঘাত হানে তখন সেটি পুরো দ্বীপটিকে ধ্বংস করে দেয়, যেখানে বন্ডও মারা যায়। এর কিছুক্ষণ পর যখন MI6 এর সব অফিসার তাদের অফিসে বসে মিটিং করছিল তখন তারা জেমস বন্ডকে স্মরণ করে এবং তাকে সম্মান জানানোর জন্য তারা একটি খালি চেয়ারের সামনে তার হুইস্কির গ্লাসও রেখেছিল। অন্যদিকে ম্যাডলিন এখন ম্যাথিল্ডের সাথে গাড়ি চালাতে চালাতে তাকে বন্ডের সমস্ত জিনিস সম্পর্কে একটি গল্পের আকারে বলছিল এবং ম্যাথিল্ডেরও বন্ড সম্পর্কে জানতে বেশ ভালো লাগছিল। এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয় এবং আশা করি ব্যাখ্যাটি ভালো লেগেছে। যদি ব্যাখ্যাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অলে সিলেক্ট করবেন এবং ভিডিওটিও লাইক করবেন। আমি এমনই আরো মজার ব্যাখ্যা ভিডিও নিয়ে আসতে থাকবো। যাই হোক, ততক্ষণের জন্য টাটা এবং গুড বাই।